আছে যে নর্মাল সার্কুলার যে মেশিনগুলা সেগুলাতে ডিফারেন্ট বাট পজিশন যে প্রিন্সিপল আছে সেটা দিয়ে জ্যাকার্ড হচ্ছে না দেখে কিছুটা মডিফিকেশন করছে, এ কথা আমরা শুনছিলাম। আবার ভিভেডের জ্যাকার্ড তৈরি করার জন্য ভিভেড মেশিনেও কিছুটা মডিফিকেশন করা হয়েছে, সেটাও আমরা গত ক্লাসে বলছিলাম। সেখানে হলো যে গেট ক্যাম ইন্ট্রোডিউস করছিল, মিস গেট এবং টাক গেট। সেখানে আমরা আরো একটা কথা বলছিলাম যে বিভেডে চাইলেই আমি মেশিনের গেজ বাড়াইতে পারি না, এটা নির্ভর করে নিডেলের বাটের থিকনেস কেমন হবে বা বাট কতটুকু চ্যাপ্টা হবে তার উপরে নির্ভর করতেছে, এবং রেজিং ক্যামের অ্যাঙ্গেলটা কিরকম হবে তার উপর নির্ভর করতেছে। তা আমি গেজ বাড়াইতে গেলে রেজিং ক্যামের অ্যাঙ্গেলটা বাড়াই দিতে হয়। রেজিং ক্যামের অ্যাঙ্গেল বাড়াই দিলে আবার নিডেল উপরের দিকে উঠতে চায় না, নিডেল উঠার জন্য ফ্রিকশন অনেক বেড়ে যায়। তো নিডেল যাতে উপরের দিকে উঠতে পারে সেই জন্য রেজিং ক্যামের অ্যাঙ্গেল কমায় রাখতে হয়। আবার রেজিং ক্যামের অ্যাঙ্গেল কমায় রাখলে মেশিনের গেজ কমায় দিতে হয়, একটার সাথে আরেকটা রিলেটেড। তাই নিটিং এ যত রকম ডেভেলপমেন্টই হয়েছে, এখনো বিভেড মেশিন সার্কুলার মেশিনের মতো এত ফাইন গেজে যেতে পারেনি। গেজের জন্য বিভেড মেশিনগুলা ব্যবহার করা হচ্ছে এখনো, ফাইনার গেজের জন্য এখনো তৈরি হয়ে আসতে পারেনি। হয়তো টেকনোলজি রিপ্লেস করা লাগবে এ ধরনের কিছু। আর একটা জিনিস সম্ভবত আমরা খেয়াল করব, সার্কুলার জ্যাকার্ড মেশিনে মেইনলি যে প্রিন্সিপালটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ভিভেড মেশিনের প্রিন্সিপালটা। ভিভেডে আমরা ডিফারেন্ট লেন্থ অফ বাট, এই প্রিন্সিপালে আমরা কি কি জানি বানাইছিলাম। বাট এঙ্গেজ হবে নাকি এঙ্গেজ হবে না এর উপরে ভিত্তি করে টাক লুপ হয়, মিস লুপ হয়, নিট লুপ হয়। ঠিক বিভেডের এই প্রিন্সিপালটাকে সার্কুলার জ্যাকার্ডে এনে ইমপ্লিমেন্ট করা হয়েছে, নিডেল এবং ক্যামেদেরকে একটু মডিফাই করা হয়েছে, করে বিভেডের ওই প্রিন্সিপালটা এনে অ্যাড করে দিয়েছে জ্যাকার্ড মেশিনে। আবার জ্যাকার্ড মেশিনের আমরা দুই রকম সংস্করণের কথা শুনে থাকবো, একগুলাকে মেকানিক্যাল জ্যাকার্ড বলে যেটা আমাদের কাছে আছে মেকানিক্যাল জ্যাকার্ড, আর একগুলাকে বলে ইলেকট্রিক্যাল জ্যাকার্ড। সবগুলারই প্রিন্সিপাল সেম, একই প্রিন্সিপালে সব মেশিনই কাজ করে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো পেগ বক্স যেটা আছে মেকানিক্যাল জ্যাকার্ডে, আমরা দেখবো আজকের ক্লাসে, এবং আগামীকালকে আপনারা সেটা খুলে নিয়ে কি কি জানি আঁকবেন, অনেক রকম আঁকিবুকি করেন আপনারা। তো পেগ বক্স মেকানিক্যাল জ্যাকার্ড যেগুলা সেগুলাতে পেগ বক্স পুরোপুরি মেকানিক্যাল সিস্টেমেই কাজ করে, ধাক্কা দেয় অথবা ধাক্কা দেয় না। আর ইলেকট্রিক্যাল জ্যাকার্ডে এই জায়গাটাতে ডিফারেন্স, এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইউজ করে, এই ফোর্সের সাহায্যে সিলেক্টরকে হয় ধাক্কা দেয় অথবা ধাক্কা দেয় না, এইটুকু ডিফারেন্স, বাকি সবই সেম। তো আমরা আজকের ক্লাসের আলোচনাটা গত ক্লাসে আমরা বলছিলাম যে লম্বা হয়ে যাবে দেখে নিডেলকে ভেঙে তিন ভাগ করে নিছে। এর মধ্যে প্রথম অংশটুকু সেটাকে সিলেক্টর বলতেছিল। আমরা দেখতেছি যে এখানে লেখা আছে দ্য লংগেস্ট অফ দ্য থ্রি সেগমেন্টস, ওই যে লম্বা নিডেলটাকে ভেঙে যে তিনটা সেগমেন্ট বানাইছে, এই তিন সেগমেন্টের মধ্যে সবচেয়ে লম্বা সেগমেন্ট যেটা সেটাকে আমরা বলতেছি সিলেক্টর, সিলেক্টর বলতেছি। তো এই সিলেক্টরে আবার বলতেছে যে কি দুটো বাট থাকে, বাট হলো দুটো থাকে, এই যে দুটো বাট থাকে, একটা বাট হলো পজিশন ওয়ান অথবা টু তে থাকবে, এই যে উপরের বাট এটা, এই বাট এটা পজিশন ওয়ান অথবা টু তে থাকে, পজিশন ওয়ান অথবা টু। মেশিনটা এমন ভাবে তৈরি করা, যদি তুমি এই পজিশন ওয়ান অথবা টু এখানকার বাটকে যদি এঙ্গেজ করো নিচের দিকের বাটটা তখন ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তো কেন এটা করে? সুবিধাটা কি? সুবিধাটা হলো হয়তো জ্যাকার্ড মেশিনে খুব কমপ্লেক্স একটা স্ট্রাকচার সেট করা আছে, কিন্তু সেটার অর্ডার শেষ হয়ে গেছে,
এখন হয়তো আমি সিম্পল ফ্যাব্রিক বানাবো, একেবারে সিম্পল, মনে করো লাকস্ট বানাবো। তো লাকস্ট বানাইতে গেলে আমার সব মেশিন চলতেছে, শুধু জ্যাকার্ডটা বসে আছে। তখন কি করে নর্মালি এই উপরের দুই পজিশনের এই বাটগুলোকে এঙ্গেজ করে দিয়ে একেবারে সিম্পল ফেব্রিক তৈরি করা যায়। যখন এদেরকে উপরের ওয়ান অথবা টু পজিশনের বাটকে এঙ্গেজ করে দে, তখন নিচের বাটে যে সেট আপই থাকুক এগুলা সব ডিজেবল হয়ে যায়। এই সুবিধাটা নেই। তো হ্যাজ টু বাটস, দুইটা বাট থাকে প্রতি সিলেক্টরে। আমরা বলছি একটা বাটের পজিশন হবে হয় পজিশন ওয়ান অথবা পজিশন টু, এই যে এখান দিয়ে থাকবে একটা, হয় এখানে অথবা এই পজিশন ওয়ান অথবা পজিশন টু তে একটা বাট থাকবে। এরপরে 3 থেকে 36 পর্যন্ত এই এতটুকু জায়গার মধ্যে 36টা সেগমেন্ট আছে। 3 নাম্বার থেকে 36 নাম্বার পর্যন্ত এই পজিশনে আর একটা বাট থাকবে। তো যেহেতু 36টা পজিশন বলতেছি, তার মানে এই মেশিনটার ক্যাপাসিটি আমরা যদি ধরি উপরের দুইটা পজিশনের মধ্যে একটা বাট অ্যাক্টিভ, যদি সেটা ব্যবহার না করি তাহলে এখানে 34টা পজিশনের মধ্যে আমি জ্যাকার্ডের ডিজাইন করতে পারবো। 34 পজিশন, অর্থাৎ 34 বাট মেশিনের মতো এটা কাজ করবে 34 বাটের। এ কথা বললো, তারপরে কি বললো, বিং পুশড বাই পেগ, বলতেছে পেগ নাকি এটাকে ধাক্কা দেয়, যে পুশড বাই পেগ, পেগ নাকি এটাকে ধাক্কা দেয়। তো পেগের কাছ থেকে ধাক্কা খেয়ে কি করে, এট লিডিং মিস অর টাক অ্যাকশন, শব্দটা হলো লিডিং মিস অর টাক অ্যাকশন পয়েন্ট, এটা কি জিনিস আমরা একটু পরে দেখব। পেগ কর্তৃক সিলেক্টর ধাক্কা খায়, ধাক্কা দুটা পয়েন্টে হইতে পারে। একটা পয়েন্ট হইতে পারে মিস অ্যাকশন পয়েন্ট অথবা আরেকটা টাক অ্যাকশন পয়েন্ট, এই দুই পয়েন্টের যে কোনো এক পয়েন্টে ধাক্কা খাইতে পারে। যদি ধাক্কা খায় তাহলে কি হয়, ইটস হেড গোজ ইনওয়ার্ড, বলতেছে যে এটার মাথাটা সিলিন্ডারের ভেতরের দিকে ঢুকে যায়, এই যে সিলিন্ডারের ভেতরের দিকে ঢুকে যায়। মনে করো এখান দিয়ে ধাক্কাটা খাইলো এই বাটের উপরে, পেগ ধাক্কা দিল বাটেটাকে, এই যে পেগের কাঁটা আমরা একটু পরে দেখবো, পেগের কাঁটা এই ধাক্কা দিল। তো ধাক্কা দিলে কি হয়, ধাক্কা দিলে এই সিলেক্টরের মাথাটা সিলিন্ডারের ভেতরের দিকে ঢুকে যায়, এ কথা বলতেছে। গোড়া কিন্তু ঠিকই থাকে, গোড়া ভেতরের দিকে যাবে না, এটার পজিশন একই জায়গায় থাকে, কিন্তু মাথাটা ভেতরের দিকে নাকি ঢুকে যায়। কালকে আপনারা অবশ্য দেখাবেন আমাকে আসলে মাথা ভেতরের দিকে যায় কিনা। ইটস হেড গোজ ইনওয়ার্ড দ্য সিলিন্ডার, সিলিন্ডারের ভেতরের দিকে চলে যায় টু এ পার্টিকুলার অ্যাঙ্গেল, কতটুকু ভেতরে যাবে, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত, চাইলে পুরোটা তুমি ভেতরে পাস করে দিতে পারবে না, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত। অ্যান্ড ডেজিগনেটস দ্য জ্যাক, এবং এটা জ্যাককে ডেজিগনেট করে ফর কোরেসপন্ডিং অ্যাকশন। কোরেসপন্ডিং অ্যাকশন মানে কি, মিস অথবা টাক অ্যাকশনের জন্য কমান্ড দে জ্যাককে। মূল ঘটনা কি দাঁড়াইলো, মূল ঘটনা হইল এই বাটের উপরে পেগ ধাক্কা দেয়, ধাক্কা দিলে এই সিলেক্টরের মাথা ভেতরের দিকে চলে যায়। এই ভেতরের দিকে চলে যাওয়ার কারণে জ্যাক তখন কমান্ড পায় যে সে মিস লুপের জন্য কাজ করবে নাকি টাক লুপের জন্য কাজ করবে, এরকম নাকি একটা কমান্ড পায়, কেমনে জানি কমান্ড পায়। তা বুঝলাম কেমনে জানি কমান্ড পায়, দেখবো এখানে। বুঝলাম কমান্ড পায়, সে অনুযায়ী জ্যাক কাজ করে। আফটার ট্রাভেলিং হাফ উইথ অফ জ্যাক ক্যাম, এখান দিয়ে আবার ঝামেলা কথা বলছে, বলতেছে যে জ্যাক ক্যামের কথা বলছে, এই যে জ্যাকের নাকি আবার ক্যাম আছে। গত ক্লাসে আমরা বলছিলাম জ্যাকের একটা রেজিং ক্যাম থাকে, আর কারো রেজিং ক্যাম নাই, নিডেলের হলো স্টিচ ক্যাম, যেটা নিডেলকে নিচের দিকে নামাবে, নিডেলের জন্য একটা মাত্র স্টিচ ক্যাম থাকে এই মেশিনে, জ্যাকের জন্য একটা মাত্র রেজিং ক্যাম থাকে। আর সিলেক্টরের জন্য কোনো ক্যাম ট্যাম নাই, সিলেক্টরের নিজস্ব একটা ক্যাম আছে রিসেট করার জন্য, আমরা দেখব। সিলেক্টরের নিজস্ব একটা ক্যাম আছে শুধু রিসেট হওয়ার জন্য, কি রিসেট হবে, এই যে তুমি ধাক্কা দিয়ে মাথাটা সিলেক্ট, 1 সাইকেল পরে, অর্থাৎ একটা ফিডার পার হওয়ার পরে
এটাকে আবার আগের পজিশনে নিয়ে আসতে হবে। তো তুমি তো এই যে এখান দিয়ে পেগ দিয়ে ধাক্কা দিয়ে এই মাথাটা ভেতরের দিকে নিয়ে নিছো, এভাবে না হয় একটা ফিডার পার হইলো, পরবর্তী ফিডারে যাওয়ার আগেই এই মাথাটা আগের মতো আবার সোজা হয়ে যেতে হবে, রিসেট হইতে হবে। রিসেট হওয়ার জন্য এখানে সিলেক্টরের একটা ক্যাম আছে, এছাড়া সিলেক্টরের আর কোনো ক্যাম ট্যাম নাই। আবার এখান দিয়ে বলতেছে জ্যাকের নাকি একটা ক্যাম আছে। বুঝলাম, ট্রাভেলিং হাফ উইথ অফ জ্যাক ক্যাম, জ্যাকের যে ক্যাম আছে সেই ক্যামের অর্ধেক পাস করার পরে এই সিলেক্টরটা আবার রিস্টোরড হয়ে যায়, আবার আগের পজিশনে ফেরত আসে। কিভাবে ফেরত আসে? সিলেক্টরের রিটেইনিং ক্যামের মাধ্যমে। সিলেক্টরের যে একটা ক্যাম আছে রিস্টোর করার জন্য, সেই ক্যামটাকে নাকি রিটেইনিং ক্যাম বলে। সেই রিটেইনিং ক্যামের মাধ্যমে আবার মাথাটা সিলিন্ডারের ভেতর থেকে বের হয়ে আসে। তার মানে কাজ যেটা বুঝলাম, সিলেক্টরের এই মাথাটা একবার সম্ভবত সিলিন্ডারের ভেতরে চাপা খেয়ে একটু ঢুকে যায়, পরক্ষণেই আবার বের হয়ে আসে। একবার সিলিন্ডারের ভেতরে ঢুকে যায়, পরক্ষণেই আবার বের হয়ে আসে। সম্ভবত এই মেথডে কাজ করে। আর সিলিন্ডারের ভেতরে চাপ দিচ্ছে অর্থাৎ মাথাটা ঢুকিয়ে দিচ্ছে হলো পেগ। সিলিন্ডারের ভেতর থেকে আবার এই মাথাটা বের করে আনার জন্য কাজ করতেছে সিলেক্টরের রিটেইনিং ক্যাম। এই যে সিলেক্টরের নাকি রিটেইনিং ক্যাম আছে, এই রিটেইনিং ক্যাম মাথাটাকে আবার বের করে আনে। কি কি অদ্ভুত অদ্ভুত কথা বলতেছে, দেখি। দেখবো একটু পরে রিটেইনিং ক্যামটার চেহারা কি রকম হয় সেটা আমরা দেখতে পাবো। সিলেক্টর নিয়ে অনেক কথা হলো, এখন জ্যাক নিয়ে একটু কথা বলে নিয়ে এই সুযোগে। জ্যাকের কি কথা বলতেছে? ইট ইজ দ্য কানেক্টিং সেগমেন্ট, বলতেছে এটা কানেক্ট করে। কি কানেক্ট করে? দুটা সেগমেন্ট। কোন কোন সেগমেন্টকে? সেক্টর এবং নিডলকে। তার মানে সিলেক্টর এবং নিডলের মাঝখানে থাকতেছে এই জ্যাক। এবং সেই জন্যই জ্যাকের লেজটা, এই লেজটা এমন যাতে এই লেজটাকে তুমি এখানে বসিয়ে দিতে পারো সুন্দর করে, এই যে স্পেসটুকু। তাহলে জ্যাকের লেজ সিলেক্টরের এই স্লটটার মধ্যে বসবে, আর এই জ্যাকের মাথাটার মধ্যে সম্ভবত নিডলের লেজ বসবে। এতে কি হবে? নিডল এবং সিলেক্টর এই দুটোর কানেকশন তৈরি হবে এই জ্যাকের মাধ্যমে। সে কথাটা এখানে বললো। আর কি কথা বললো? ইট হ্যাজ এ বাট, বলতেছে যে এটার একটা বাটও আছে। ও বুঝছি, এখান দিয়ে একটা বাট আছে, আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বাট আছে। ইট হ্যাজ এ বাট ইন ফিক্সড পজিশন। ইন ফিক্সড পজিশন বলতে বোঝাচ্ছে যে এই মেশিনে যতগুলো জ্যাক আছে সবগুলার বাটই একই পজিশনে। নিডলের ক্ষেত্রে কখনো দেখতাম বাট এখানে, কখনো হয়তো আরেকটু উঁচু, যেটাকে ডিফারেন্ট বাট পজিশন প্রিন্সিপাল বলতাম। জ্যাকার্ডের যে জ্যাক আছে এই জ্যাকের বাটগুলা সেরকম না, সবগুলার পজিশন একই জায়গায়। সবগুলার পজিশন একই জায়গায়, তাই বলতেছে ফিক্সড পজিশন। একই পজিশনে সবগুলা বাট। আর বুঝলাম কেমনে জানি কাজ করে একই পজিশনে থেকে। একটু কনফিউজিং কনফিউজিং লাগতেছে আমার কাছে। দেখি তারপরে কি বলে। অ্যান্ড ইজ অপারেটেড বাই সিঙ্গেল রেজিং ক্যাম, বলতেছে যে একটা মাত্র রেজিং ক্যাম আছে। এই রেজিং ক্যামে একটা মাত্র ট্র্যাক, একাধিক ট্র্যাক নাই, সিঙ্গেল ট্র্যাকের রেজিং ক্যাম। এই রেজিং ক্যামটা কাজ করে হলো জ্যাকের সাথে, সিলেক্টরের সাথে নয়, নিডলের সাথেও নয়। রেজিং ক্যামটা শুধুমাত্র জ্যাকের সাথে কাজ করবে ফর গোয়িং আপওয়ার্ড। এই রেজিং ক্যামের কাজ হলো জ্যাকটাকে উপরের দিকে তুলে দেয়া। সেটা হলো যে রেজিং ক্যামটি উপরে তুলে দিচ্ছি, নামবে কি দিয়ে সেটা জানি না। ওকে, সেটা চিন্তা করব। বিং পুশড বাই সিলেক্টর, সিলেক্টর আবার এটাকে কখন পুশ করে, কেমনে পুশ করে এটা তো বুঝতে উঠলাম না কেমনে পুশ করে। আমরা বলছিলাম এই জ্যাকের লেজ এটা সিলেক্টরের এই মাথায় এই স্লটের মধ্যে আটকানো থাকবে। যদি আটকানো থাকে, এই যে সিলেক্টরের বাট এটাকে তো পেগ ধাক্কা দিবে, ধাক্কা দিলে তাহলে কি হচ্ছে? আমরা বলছিলাম যে সিলেক্টরের মাথাটা সিলিন্ডারের ভেতরের দিকে চলে যাবে। যদি এটার মাথা সিলিন্ডারের ভেতরের দিকে চলে যায়, এই যাওয়ার পথে এই জ্যাক এটাকেও ভেতরের দিকে নিয়ে যায়। ও কথাটা বলতেছে। তাহলে অরিজিনালি ধাক্কা দিল পেগ,
কাকে ধাক্কা দিল? সিলেক্টরকে। সিলেক্টর সিলিন্ডারের ভেতরের দিকে ঢোকার সময় এই জ্যাককেও ভেতরের দিকে চাপ দেয়। সে কথাটা বলতেছে এখানে, বিং পুশড বাই সিলেক্টর এট লিডিং মিস অর টাক অ্যাকশন পয়েন্ট। আবারও কথাটা আসছে, এটা আমরা একটু পরে দেখাবো কি জিনিস। লিডিং মিস পজিশনে অথবা টাক পজিশনে ধাক্কা খেয়ে কি হচ্ছে, ইটস বাট গোজ ইনওয়ার্ড দ্য সিলিন্ডার। বলছে যে এই যে সিলেক্টরের কারণে, যেহেতু লেজ সিলেক্টরের মধ্যে আছে, তাই সিলেক্টর ভেতরে গেলে জ্যাকও ভেতরের দিকে চলে যায়। কখন ভেতরের দিকে যাবে? হয় মিস পজিশনে অথবা টাক অ্যাকশন পয়েন্ট টাক পজিশনে। কতটুকু যাবে? টু এ পার্টিকুলার অ্যাঙ্গেল। কতটুকু অ্যাঙ্গেল? জাস্ট এই বারটা জ্যাকের এই বার রেজিং ক্যাম্প থেকে অ্যাটাচ অথবা ডিটাচ হওয়ার মতো অ্যাঙ্গেলে ভেতরের দিকে চলে যাবে। কতটুকু ভেতরে যাবে? যাতে রেজিং ক্যাম্প থেকে ডিটাচ হয়ে যায়। আমরা হয়তো গেস করতে পারি, জ্যাক যদি রেজিং ক্যাম্প থেকে ডিটাচ হয়ে যায় তাহলে এই জ্যাক উপরের দিকে উঠবে না। উপরের দিকে না উঠলে সম্ভবত নিট লুপ তৈরি হবে না, এই ধরনের কিছু একটা ঘটতে পারে সম্ভবত, কথাবার্তা যা বুঝতেছি। আচ্ছা, অ্যান্ড ওয়ার্কস উইথ ডিফারেন্ট লেন্থ অফ বাট প্রিন্সিপাল, যেটা বলছিলাম, এই যে বিবেডের প্রিন্সিপাল ছিল এটা। বাট কোনোটা একটু উঁচু কোনোটা একটু নিচু এরকম নিডেল থাকে বিবেডে। তোমরা সেটা দিয়ে কেমনে কেমনে টাক মিস ইত্যাদি বানাইছো, যদিও আমাদের নিডেলগুলোতে ডিফারেন্ট লেন্থ অফ ল্যাচ এই প্রিন্সিপাল ছিল। লাস্টে মিস লুপ বানাইতে গিয়ে যে মেশিনে কাজ করার কথা ছিল একদম ডান পাশের মেশিনটাতে, ওটাতে ডিফারেন্ট লেন্থ অফ বাট ওই নিডেল ব্যবহার হয়। দুর্ভাগ্যবশত সেই নিডেল আমরা সংগ্রহ করতে পারি নাই, মার্কেটে অ্যাভেলেবল নাই। সেই জন্য ডিফারেন্ট লেন্থ অফ বাটের নিডেল তোমাদেরকে দেখাইতে পারি নাই। নর্মালি কথা বলতে পারি যে কিছু নিডেলের বাট থাকবে এইটুকু ছোট, কিছু নিডেলের বাট আরেকটু বড়, কিছু নিডেলের বাট আরেকটু বড়। ডিফারেন্ট লেন্থ, ভিন্ন ভিন্ন লেন্থ বাটের। সব বাট একই পজিশনে কিন্তু বাটগুলা ছোট বড় থাকে। এই বিবেডের ওই প্রিন্সিপালটাই বলতেছে এখানে জ্যাকার্ডে কাজ করে। কেমনে কাজ করে? সিলেক্টর যদি বেশি ধাক্কা খায় বেশি ভেতরে চলে যাবে, বেশি ভেতরে যাওয়ার সময় জ্যাককেও বেশি ভেতরে নিয়ে যাবে। জ্যাক যদি বেশি ভেতরে নিয়ে যায় তাহলে এখানে যে ক্যাম আছে ক্যাম থেকে এই বাট এটা ডিটাচ হয়ে যাবে। ডিটাচ হয়ে গেলে এই জ্যাক আর উপর উঠবে না। যদি আমি জ্যাকে কোনো প্রকার ডিস্টার্ব না করি, ডিস্টার্ব না করলে কি হবে, বাট এটা রেজিং ক্যামের সাথে এঙ্গেজড অবস্থায় থাকবে, ফলে জ্যাক এটা উপরের দিকে উঠবে। এই হলো প্রিন্সিপাল, একেবারে সিম্পল। ঠিক আছে, আমরা আস্তে আস্তে যাই। আফটার ট্রাভেলিং রেজিং পার্ট, এখান দিয়ে আবার কি কথা লাগাইলো দেখো তো। বলতেছে আফটার ট্রাভেলিং রেজিং পার্ট, রেজিং ক্যামের যে অংশটুকু নিডেলকে বা জ্যাককে উপরে উঠাতে সাহায্য করে সেটুকুর কথা বলতেছে। আফটার ট্রাভেলিং রেজিং পার্ট অফ দ্য ক্যাম ইট ইজ রিস্টোর্ড ফ্রম ডিফ্লেক্টেড পজিশন। বলতেছে রেজিং ক্যামের রেজিং পার্ট যেটুকু যেটুকু হলো উপরের দিকে উঠতে সাহায্য করে, সেইটুকু পার হওয়ার পরেই সিলেক্টরের কাজও শেষ, জ্যাকের কাজও শেষ। কারণ হলো ততক্ষণে নিডেল কাজ করা শুরু করে দিছে, এই দুইজন তখন অবসরে চলে যায়। কখন অবসরে যাচ্ছে? রেইজিং ক্যামের রেইজিং পার্ট যতটুকু ততটুকু যাওয়ার পরেই এদের অবসর। তো এদের অবসর হলে কি হবে, এখন ঘটনাটা কি? অবসর ঘটলে কি ঘটনা হবে? বলছে যে ওই যে পেগের ধাক্কায় সিলেক্টর ডিফ্লেক্টেড হয়েছিল, সিলেক্টরের ধাক্কায় জ্যাক ডিফ্লেক্টেড হয়েছিল, এই ডিফ্লেক্টেড পজিশন থেকে আবার রিস্টোর হয়ে যাবে। রিস্টোর্ড ফ্রম ডিফ্লেক্টেড পজিশন বাই সিলেক্টর। তাহলে জ্যাককে রিস্টোর করবে সিলেক্টর, সিলেক্টরকে রিস্টোর করবে কে? সিলেক্টরের রিস্টোর করার জন্য নিজস্ব যে ক্যাম আছে রিটেইনিং ক্যাম, সেই ক্যাম এটাকে রিস্টোর করে দিবে। আমরা দেখব একটু পরে, এটাও দেখব। এরপরে নিডেলের কথা আসলো। নিডেল দ্য প্রাইমারি এলিমেন্ট, দ্য টেইল অফ হুইচ ইজ হিঞ্জড উইথ দ্য হেড অফ দ্য জ্যাক। বলতেছে এটা প্রাইমারি এলিমেন্ট যেটার লেজের অংশটুকু বা লেজটুকু এই জ্যাকের মাথার সাথে সুন্দরভাবে কানেক্টেড থাকে এবং যাতে ভালো মতো ম্যাচ হয় সেই জন্য এটার শেপ আর এটার শেপ একেবারে কমপ্লিমেন্টারি, পরিপূরক। খেয়াল করে দেখো,
এই যে এই অংশটুকু এসে এই জায়গাতে বসে যাবে, এই জায়গাতে বসে যাবে, এবং এই স্লটটুকু এসে এই জায়গাতে বসে যাবে। এতে কি হবে? নিডল উপরের দিকে উঠতে গেলে টেনে জ্যাককেও উঠানো শুরু করবে, অথবা জ্যাক নিচের দিকে নামতে গেলে টেনে নিডেলকেও নামাইতে পারবে। এই ধরনের কাহিনীর কথা শুনতেছে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? সিলেক্টরের মাথায় থাকতেছে জ্যাক, জ্যাকের মাথায় থাকতেছে এই নিডেল। এই নিডেলে আমরা একটা মাত্র বাট দেখতেছি আপাতত, আর কোনো বাট নাই এই মেশিনে। এই এক বাটের নিডেলই ব্যবহার হয়। বুঝলাম। নট কোরেসপন্ডেড উইথ ওন রেজিং ক্যাম। আবার বলতেছে নিডেলের নাকি নিজস্ব কোনো রেজিং ক্যামও নাই। আবার খেয়াল করি ক্যামগুলোর কথা। সিলেক্টরের কোনো রেজিং ক্যাম ট্যাম কিছুই নেই, শুধু রিটেইনিং ক্যাম আছে। এটাতে পেগ ধাক্কা মারে। জ্যাকের হলো একটা রেইজিং ক্যাম আছে, যেটা দিয়ে জ্যাক শুধু উপরে উঠতে পারে। নিডেলের কোনো রেইজিং ক্যাম নাই, বলতেছে নট করেসপন্ডেড উইথ ওন রেইজিং ক্যাম, এর নিজস্ব কোনো রেইজিং ক্যাম নাই। কোনো রেইজিং ক্যাম নাই নিডেলের। ওকে, নিডেলের রেইজিং ক্যাম নাই, দরকারও নাই। কারণ হলো যে ওই যে জ্যাক যখন উঠবে, জ্যাক উঠার সময় এই নিডেলটাকেও ধাক্কা মারে উপরে তুলে দিবে। তো জ্যাকের তো রেজিং ক্যাম আছে, সেই রেজিং ক্যাম দিয়ে কাজ হয়ে যাইতেছে নিডেলের। এই জন্য নিডেলের আলাদা রেজিং ক্যাম দে নাই এখানে। হ্যাজ এ বাট, বলতেছে একটা বাট আছে, এই যে একটা বাট আছে আমরা দেখতে পাচ্ছি, একটা বাট আছে এই নিডেলের। অনলি টু ওয়ার্ক উইথ স্টিচ ক্যাম। এই বাটটা শুধুমাত্র স্টিচ ক্যামের সাথে কাজ করে। আপওয়ার্ড মুভমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন জ্যাকস মুভমেন্ট। নিডেলের আপওয়ার্ড মুভমেন্ট সম্পূর্ণরূপে জ্যাকের মুভমেন্টের উপরে নির্ভরশীল। বুঝছি। দো দ্য সিলেক্টর অ্যান্ড জ্যাক ক্যান হ্যাভ ডিফ্লেক্টেড পজিশন, বলতেছে যে সিলেক্টর ডিফ্লেক্টেড হয়, এটা আমরা জানি। সিলেক্টরের সাথে জ্যাকও ডিফ্লেক্টেড হয়, এটা আমরা জানি। তাহলে স্বাভাবিক কথায় ডিফ্লেক্টেড হয় মানে সিলিন্ডারের ট্রিকের ভেতরের দিকে দেবে যায়। আমরা বলি কি দেবে গেছে, বা ডুব দিয়ে গেছে, দেবে গেছে, ভেতরে ঢুকে গেছে, ওই রকম। তাহলে সিলেক্টর ট্রিকের ভেতরে দেবে যেতে পারে বা ঢুকে যেতে পারে, জ্যাকও ঢুকে যেতে পারে। কিন্তু বলতেছে বাট দ্য নিডল ক্যান্ট হ্যাভ, কিন্তু নিডল দেবে যেতে পারে না। নিডেলটা ট্রিকের ভেতরে দেবে যেতে পারবে না। নিডেল শুরু থেকে যে অ্যাঙ্গেলে আছে, ভার্টিক্যাল অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থেকে একটু নড়চড় করলেই লুপের শেপ চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য নিডেল দেবে যেতে পারবে না। টু এনশিওর ইউনিফর্ম লুপ শেপ অ্যান্ড সাইজ, এটা কেন? যাতে লুপের শেপগুলা ইউনিফর্ম হয় এবং সাইজটাও সবগুলা সমান হয়। লাস্টে আমাদের আর এটা বাকি আছে পেগ বক্স, যেটার কথা আমরা বলতেছিলাম। ইট হোল্ডস দ্য পেগস কোরেসপন্ডিং টু দ্য বাট অফ দ্য সিলেক্টর। এই যে কালো এই বক্সটা, এই বক্সটাকে পেগ বক্স বলতেছি। এই বক্সের মধ্যে এই যে একটা স্টিলের পেগ আছে, এই যে একটা স্টিলের পেগ, এই যে একটা স্টিলের পেগ, অনেকে পিন বলে, যে যেটাই বলে পেগ। এখান দিয়ে আবার দেখতেছি বাম পাশে লাগাইছে। আমরা খেয়াল করে দেখি এই যে 38 নাম্বার এখানে লেখা আছে, 38। 1 থেকে 38 পর্যন্ত পজিশন, 1 থেকে 38 পর্যন্ত পজিশন আছে। এবং পেগ যেটা দেখা যাইতেছে বাম পাশেও বসানো যায়, ডান পাশেও বসানো যায়। সম্ভবত যখন যার যেরকম ভালো লাগে সেই রকম হিসেবে ডানে বামে পেগ বসাইতে পারে। আমাদের দুটা শব্দের ব্যাখ্যা এখনো বাকি রয়ে গেছে, একটা হলো মিস অ্যাকশন পয়েন্ট, আর একটা হলো টাক অ্যাকশন পয়েন্ট। আমরা এটা নিয়ে কথা বলবো। এখানে কি বলতেছে? হ্যাজ নাম্বার অফ পেগ পজিশন সিমিলার টু দ্য নাম্বার অফ বাট পজিশন ইন দ্য সিলেক্টর। বলতেছে যে এখানে যতগুলা বাট পজিশন থাকবে, সিলেক্টরেও ঠিক ততগুলা পেগ পজিশন থাকবে সিলেক্টরেও। ঠিক আছে, থাকলো। ইচ পেগ পজিশন ইজ ডিভাইডেড ইনটু টু সেলস। আমরা দেখতেছি প্রত্যেকটা সেলকে দুই ভাগ করা আছে, এই যে বামে এক সেল, ডানে এক সেল, বামে একটা ডানে একটা, যাতে আমি পেগ এটা কখনো বামে বসাইতে পারি, কখনো ডানে বসাইতে পারি। কেন? ফর লিডিং মিস অ্যাকশন এন্ড অ্যানাদার ইজ ফর টাক অ্যাকশন। বলতেছে যে বামে বসাইলে সম্ভবত মিস
বা টাক কিছু একটা হইতে পারে। যদি বামে বসাইলে মিস হয়, ডানে বসাইলে সম্ভবত টাক হবে। অর্থাৎ মিসের পজিশন, টাকের পজিশন কেমনে বামে বসাইলে মিস হবে বা টাক হবে সেটা আমি বুঝতেছি না। এই পেগ বক্সের বামে ডানে দুইটা করে স্লট এমনিতে দেয় নাই। বলতেছে যে সম্ভবত এক পাশে বসাইলে যদি মিস হয়, আরেক পাশে বসাইলে টাক হবে। এক পাশে বসালে যদি টাক হয়, আর এক পাশে বসালে সম্ভবত মিস হবে। কেমনে হবে আমিও বুঝতেছি না, সেটা একটু পরে দেখব। আরেকটা কথা বলতেছে স্লোপ অফ দ্য পেগ। এই যে স্লোপ অফ দ্য পেগ, আমরা পেগ গুলার দিকে তাকাই, এই যে পেগ গুলো একটু স্লোপ করা, একটু ঢালু করা, এই ঢালু করা, এই ঢালটা সবসময় মেশিন যেদিকে ঘুরবে সেদিকে থাকবে, ওরিয়েন্টেড টু দ্য অপোজিট অফ দ্য মেশিন রোটেশন। জিনিসটা বুঝি আমরা। এই যে এরকম আছে, এই একটা ত্রিভুজের মতো, তাহলে এটা আমাদের স্লোপ, এই স্লোপটা এদিকে বাড়ছে। স্লোপটা যেদিকে বাড়বে মেশিন অবশ্যই সেদিকে ঘুরতে হবে, এটা স্বাভাবিক ঘটনা। যদি উল্টো দিকে ঘুরে, মেশিন যদি উল্টো দিক থেকে ঘুরে, তাহলে এসে এই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে পেগ ভাঙবে, অথবা সিলেক্টরের জ্যাক ভাঙবে, সিলেক্টরের বাট ভেঙে যাবে। তাই মেশিনের রোটেশনের উপর ভিত্তি করে মেশিন যদি এদিকে রোটেট করে, তাহলে পেগগুলোকে এমন ভাবে বসাবো যাতে এটা এদিক থেকে ঢালুটা বাড়তে থাকে বা স্লোপটা এদিকে হয়। যেদিকে বসাবো মেশিনের রোটেশনের সাথে ম্যাচ করে এগুলা বসাইতে হবে, কারণ এগুলা তুমি হাত দিয়ে টান দিয়েই খুলে ফেলতে পারো এই পেগ এগুলাকে। তো বসানোর সময় দেখা গেছে যে অসতর্কতা বশত পেগটাকে ঘুরে বসাইছে, অর্থাৎ এই পাশটা উঁচু আর এই পাশটা নিচু, কিন্তু মেশিন ঘুরে এদিকে। তো তাহলে কি হবে, গিয়েই প্রথমে ধাক্কা খাবে এখানে, এখানে ধাক্কা খেয়ে পেগ তো ভাঙবে না, আসলে সিলেক্টরের বাট ভেঙে যায়। তো সেজন্য কি করতে হয়, স্লোপটা মেশিন ডিরেকশনের সাথে ম্যাচিং করে বসাইতে হয়, এই কথাটা বলছে। দ্য সিলেক্টর ক্যাম। এখন আমরা ক্যামের সাথে পরিচিত হই, এতক্ষণ পর্যন্ত এই পার্টগুলোর সাথে পরিচিত হয়েছি আমরা। এখানে সবগুলা জিনিসই একটা একটা করে নিয়ে আসতেছে। আমরা বলছিলাম সিলেক্টরের একটা ক্যাম আছে, এই ক্যাম সিলেক্টরকে উপরেও উঠায় না, নিচেও নামায় না। আবার চাপ দিয়ে ভেতরেও পুশ করে না, চাপ দিয়ে ভেতরে পুশ করে সিলেক্টরকে কে, এই যে পেগ গুলা, এই যে পেগ, এরাই এরাই চাপ দে এই সিলেক্টরের বাটকে। এই যে পেগ, এই পেগটাই সিলেক্টরের বাটকে চাপ দে, চাপ দিলে সিলেক্টর ভেতরে ঢুকে যায়। তো একটা ফিডারের শুরুতে হয়তো সিলেক্টরের এই মাথাটাকে তোমরা সিলিন্ডারের ট্রিকের ভেতরে পুশ করে দিছো। তো পরবর্তী ফিডারে গিয়ে এটার নতুন অ্যাকশন শুরু করার জন্য পরবর্তী ফিডারে যাওয়ার আগেই এটাকে আবার রিসেট করতে হবে, আগের পজিশনে নিয়ে আসতে হবে। সেই নিয়ে আসার জন্য যে ক্যামটা ব্যবহার করি, এই যে এখান দিয়ে দেখো, এটাকে হয়তো তোমরা ক্যাম বলতে চাইবে না, কিন্তু এটার নাম হলো সিলেক্টর রিটেইনিং ক্যাম। সিলেক্টর রিটেইনিং ক্যাম। এই ক্যামটার একটা সাইড থাকে চিকন আর একটা সাইড থাকে একটু মোটা, এইরকম। এই যে এরকম, কিরকম, একটা সাইড চিকন থাকবে, আর এই যে এক মাথা চিকন থাকবে, তারপরে মোটা, এই যে এইরকম থাকবে, এরকম এরকম। এখন এটার কাজটা কি, কিভাবে রিটেইন করে একটু চিন্তা করো। তোমাদের যারা হলে আছো, তোমাদের সবারই কিন্তু জামা ঝুলাই রাখার জন্য হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার আছে, জামা ঝুলাই রাখার জন্য হ্যাঙ্গার নিশ্চিত আছে। তো মনে করো চিকন যখন জামা হ্যাঙ্গারে ঝুলাই রোদ্রে দিচ্ছ, তোমাদের হলের বারান্দায় বাঁশ আছে কিনা কি জানি, কিসের মধ্যে ঝুলাও, কিছু একটা তো আছে নিশ্চয়, অথবা রশি আছে, রশিতে ঝুলাই রাখো হ্যাঙ্গার গুলাকে। ধরে নিচ্ছি আমরা একটা বাঁশ আছে সেখানে, তো বাঁশটা বেশ মোটা, এতটুকু মোটা যে হ্যাঙ্গারের যে হুকটা আছে, হুকটা কোনো মতে লাগানো যায়। এই অবস্থায় হ্যাঙ্গারটাকে তুমি সামনে পেছনে, হ্যাঙ্গারের হুকটাকে সামনে পেছনে নিতে পারবা না, কারণ হুক যতটুকু স্পেস দিছে পুরো স্পেসটুকু বাঁশে নিয়ে নিছে, তাই হুকটাকে তুমি সামনে পেছনে নিতে পারতেছো না। এখন যদি আমি চিকন তোমার আঙ্গুলের মতো একটা বাঁশ লাগাইতাম ওখানে, তাহলে তুমি তোমার হ্যাঙ্গারের হুকটাকে ধাক্কা দিয়ে একটু সামনে একটু পেছনে আনতে পারবা, এরকম করতে পারবা।
এই যে এখানে দেখো, এই যে হ্যাঙ্গারের হুক, এই যে হ্যাঙ্গারের হুক, এই যে হ্যাঙ্গারের হুক, এই যে দেখতে পাচ্ছ কিনা কি জানি, হ্যাঙ্গারের হুক। এই হ্যাঙ্গারের হুকটা, এর ভেতর দিয়েই এই রিসেটিং বা রিটেনিং ক্যামটা চলাচল করে। তাহলে যে অংশটুকু চিকন আছে, এই অংশটুকু যখন এখানে এঙ্গেজ থাকে, তখন কিছু স্পেস ফাঁকা আছে। তুমি চাইলে এটাকে ধাক্কা দিয়ে সিলিন্ডারের ভেতরে নিয়ে যেতে পারবা। তো কি চিকন অংশ যখন এখানে এঙ্গেজ ছিল, তখন তুমি সিলেক্টরটাকে কি পুশ করে নিয়ে গেলা সিলিন্ডারের ভেতরে। কিন্তু একটু পরে এটা তো ঘুরতেছে, সিলেক্টর গুলো তো ঘুরতেছে, ঘুরে যখন ক্যামের মোটা অংশে আসবে, মোটা অংশে আসলে আপনা আপনি এই সিলেক্টরটা আবার সোজা হয়ে যাবে। চিকন অংশে ডিফ্লেকশনের সুযোগ আছে, কিন্তু মোটা অংশে আর ডিফ্লেকশনের সুযোগ নাই। ক্যাম এটাকে যা ইনস্ট্রাকশন দিবে সে অনুযায়ী এটা আবার সোজা হয়ে যায়। তাহলে অর্ধেক অংশে ডিফ্লেকশন ঘটে, বাকি অর্ধেক অংশে রিটেইনিং ঘটে। এই জন্য এটাকে বলে রিটেইনিং ক্যাম, কেউ বলে রিসেটিং ক্যাম। যে যেটাই বলুক, এটা শুধুমাত্র সিলেক্টরে কাজ করে। এই যে পাখির ঠোঁটের মতো যে এরিয়াটুকু আছে, এর ভেতরে এখান দিয়ে থাকে এই ক্যামটা। এটাকে বলতেছে সিলেক্টর, সিলেক্টরের ক্যাম। ইট ওয়ার্কস ইন ইউনিজন অফ রেজিং পোর্শন অফ জ্যাক ক্যাম। বলতেছে এটা আবার কতটুকু চিকন বা কতটুকু মোটা হবে সেটা নির্ভর করে রেজিং ক্যামের উপরে। এ আর এক ঝামেলা লাগাইছে রেজিং ক্যামের সাথে, এটা সম্পর্কটা কি? ঝামেলার কথা দেখি, আমরা মিলে দেখি রেজিং ক্যামের সাথে কি সম্পর্ক। ইট ইজ থিনার আপ টু দ্য উইথ দ্য রেজিং সেগমেন্ট। বলতেছে রেজিং ক্যামের রেজিং সেগমেন্ট যতটুকু আছে ততটুকু পর্যন্ত এটা চিকন থাকবে। এই রিটেনিং ঠিক থাকে, ডিফ্লেকশন ঘটতে পারে। রেজিং ক্যামের যতটুকু পর্যন্ত রেজিং অ্যাকশন ঘটে ততটুকু পর্যন্ত এটা চিকন। অ্যান্ড থিকার ফ্রম দ্য এন্ড অফ দ্য রেজিং ক্যাম। রেজিং ক্যামের অ্যাকশন শেষ হয়ে গেছে, সেখান থেকে এটা আবার রিটেনিং পজিশনে চলে আসে। কিরকম একটু পরে ক্যাম দেখবো, ক্যাম দেখলে বুঝবো। দ্য থিনার পোর্শন অ্যালাউজ দ্য ডিফ্লেকশন অফ সিলেক্টর টু এ সার্টেন অ্যাঙ্গেল, while the thicker portion restores the selector the deflected position to a straight state. তাহলে কি ডিফিউজ, তখন এই পেগ দিয়ে সিলেক্টরকে ধাক্কা দাও এবং এর মাথা ভেতরের দিকে যাইতে পারে। কিছু দূর যাওয়ার পরে, যেহেতু রোটেট করতেছে, রোটেশনে এটা কিছু দূর যাওয়ার পরে এটা রিটেনিং ক্যামের মোটা অংশ টাচ করে। মোটা অংশ টাচ করলে এটার আর ডিফ্লেকশনের সুযোগ নাই, এটা আপনা আপনি সোজা হয়ে যায় আবার। অর্থাৎ একবার সিলিন্ডারের ভেতরের দিকে ঢুকলো, আবার বের হয়ে আসলো। এই ঘটনা এখন এতক্ষণ ধরে যে ঘটনাগুলো বলছি, এটাই সম্ভবত সেই ক্যাম্প যেটা করে। তিনটা একটু তাকাই, এই যে রিটেনিং ক্যাম্প দেখো, এই পুরোটা হলো ক্যাম্প বক্স, একটা ক্যাম্প, পুরোটা ক্যাম্প বক্স আকৃতির ক্যাম্প বক্স। এই ক্যাম্প বক্সের অর্ধেক পজিশন পর্যন্ত দেখো কালো রেজিং আছে, বাকি অর্ধেক যতটুকু বক্স পজিশন যাও দেখো, নিডল যদি এদিক থেকে যায়, ও রেজিং অ্যাকশন পাবে। দেখি একটু খালি, কোনো ক্যান্ট নাই, এখানে গিয়ে টুপ করে জ্যাক চাইলে নিচের দিকে পড়ে যেতে পারবে। তাহলে জ্যাকের রেজিং অ্যাকশন ঘটতেছে এই পর্যন্ত, এই অর্ধেক পর্যন্ত। জ্যাকের রেজিং অ্যাকশন এই অর্ধেক পর্যন্ত। এই ক্যামের রেজিং অ্যাকশন যতটুকু, অর্থাৎ এই হাফ পজিশন পর্যন্তই হলো সিলেক্টরের রিটেনিং ক্যামের চিকন অংশ। এরপরেই কিন্তু মোটা অংশ। তাহলে কি সম্ভবত সিলেক্টর কাজ শেষ। আবার বলি, এই রেজিং ক্যাম ক্যাম বক্সের অর্ধেক পর্যন্ত আছে। তাহলে এই অর্ধেকের মধ্যেই জ্যাক হয় উপরে উঠবে অথবা উঠবে না, যে কোনো কিছু একটা ঘটবে। যদি উপরে উঠে তো এই অর্ধেকে গিয়ে আর উঠতে পারবে না, শেষ এই অর্ধেক পর্যন্ত। যদি জ্যাককে আর উঠানোর প্রয়োজন না পড়ে, তাহলে সিলেক্টরেরও কাজ শেষ। তাহলে এখান দিয়ে সিলেক্টরকে যে তুমি এই অর্ধেক পর্যন্ত ডিফ্লেক্ট করছিলা, ট্রিকের ভেতরে ঢুকে রাখছিলা, সেটার কাজ তো শেষ নিশ্চয়ই এখানে। তাহলে বাকি অর্ধেক মোটা হবে, যাতে পরবর্তী ফিল্ডারে যাওয়ার আগেই
এই সিলেক্টর আবার আগের পজিশনে ফেরত আসে, অর্থাৎ সোজা হয়ে যায়। একটু আগে বাঁকা হয়েছিলাম, কুর্নিশ করছিলাম কাউকে, এখন আর কুর্নিশ করার দরকার নাই, রাজামশার কাজ শেষ, এখন আমি সোজা হয়ে গেলাম। সেই ঘটনা ঘটতেছে। ইট অনলি অপারেটস অন জ্যাক দ্য রেজিং। আচ্ছা, এবার রেজিং ক্যামের কথা বলি। সিলেক্টরের কথা বলছিলাম। রেজিং ক্যাম যেটা আমরা একটু আগেও বলছি, রেজিং ক্যাম শুধুমাত্র জ্যাকের উপরে কাজ করে। তো কি, ইট ইজ এ ফিক্সড অনলি রেজিং ক্যাম। আবার বলতেছে এই রেজিং ক্যাম যেটুকু পর্যন্ত দেখতেছো, এটারে যে তুমি নাড়াচাড়া করবা কোনো সুযোগ নাই, নাড়াচাড়া করার সুযোগ নেই, এটা একেবারে ফিক্সড। এবং একটা ঘটনা কি, নর্মাল ক্যাম্পগুলোতে আমরা দেখতাম যে রেজিং ক্যামের উপরে একটা গার্ড ক্যাম্প থাকতো, এখানে গার্ড ক্যাম্প নাই। এই যে ইট ইজ এ ফিক্সড অনলি রেজিং ক্যাম্প উইদাউট এনি গার্ড পোর্শন, এটার কোনো গার্ড ক্যাম্প নাই। কমন ফর অল জ্যাকস, সবগুলো জ্যাকই এই ক্যামই ফলো করবে। আমি মিসলুপ বানাবো এক ধরনের ক্যাম্পটা, লুপ বানাবো আর এক ধরনের ক্যাম্প, ওই সুযোগ নাই, সবার জন্য একই ক্যাম্প। খাইলে খাও, না খাইলে নাই, সবার জন্য একই তরকারি। সবার জন্য একই তরকারি। কেমনে কাজ করে দেখি তো। বিং কমন, ইট এলিমিনেটস রিকোয়ারমেন্টস অফ মাল্টিপল ট্র্যাক। যেহেতু সব জ্যাকের জন্য একটাই ক্যাম, তাই বিভিন্ন রকম ট্র্যাক তৈরি করার এখানে প্রয়োজন হয় না। কেন হয় না দেখবো, আমরা বোঝার চেষ্টা করব। অফ বাট আচ্ছা, তারপরে কি, হ্যাজ স্লটস ফর অ্যাডজাস্টিং কম্বাইন্ড গার্ড অ্যান্ড স্টিচ ক্যাম। এখন এখান দিয়ে একটা কথা বলতেছে কি, বলতেছে যে এটার যে ক্যাম বক্স এর মধ্যে আবার স্লট আছে। ওই যে এখান দিয়ে একটা স্লট দেখতেছি মনে হয়, এই যে দেখো, এই যে এখান দিয়ে স্লট। আপনাদের যারা প্র্যাকটিক্যাল করবেন আমাকে সবকিছু কিন্তু মিলাই দিবেন, আবার ল্যাব ক্লাসে গেলে আমি সব ভুলে যাই, কিছুই জানি না। আপনারা তখন আমাকে শিখাইবেন কিন্তু। ল্যাব ক্লাসে আপনারাই শেখাবেন, আপনারা গেলে আপনাদের এসকে এই সেগমেন্টগুলো হাতে দেয়া হবে। আগের মতে 5 জনের গ্রুপ, গ্রুপে গ্রুপে দেয়া হবে, নিজেরা ডিসকাস করবেন, হিসাব নিকাশ মিলাইবেন, তারপর আমাকে বুঝাই দিবেন ঘটনাটা কি। তাহলে এখানে কি বলছে, হ্যাজ স্লটস ফর অ্যাডজাস্টিং কম্বাইন্ড গার্ড এন্ড স্টি স্ক্যাম, বলতেছে কম্বাইন্ড গার্ড এন্ড স্টি স্ক্যাম সম্ভবত কোন জায়গা দিয়ে আছে, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, সম্ভবত উপরে নিচে উঠানো নামানোর জন্য এইরকম একটা স্লটও কাটা আছে ক্যাম বক্সের মধ্যে। আছে, ভালো আছে। এই যে এখন আমরা দেখতে পাচ্ছি দ্য গার্ড ক্যাম, খেয়াল করো, এটা ছিল রেইজিং ক্যাম, এটাতে শুধু জ্যাকের কাজ হয়। এখন আসলো গার্ড ক্যাম। এই গার্ড ক্যামের চেহারাও একটু উদ্ভট টাইপের। এই চেহারার গার্ড ক্যাম সচরাচর দেখা যায় না। আবার আমরা বলছিলাম এখানে স্লট কাটা আছে। এই যে এখানে, কই গেল আমার মাউস, তো মাঝে মাঝে হারাই যায়। এই যে এখানে স্লট কাটা আছে, গার্ড ক্যাম কি জানি স্টিচ ক্যাম এদেরকে অ্যাডজাস্ট করার জন্য, উপরে নিচে নেওয়ার জন্য, এইরকম মনে হয়। দেখি গার্ড ক্যামটা এসে কোথায় বসে। গার্ড ক্যাম এসে একদম জায়গা মতোই বসছে। তাহলে ঘটনাটা দেখো, রেজিং ক্যাম থাকলো এখানে, গার্ড ক্যাম গেল কোন জায়গায়। জ্যাকের যে বাট, এই বাট জীবনেও এই গার্ড ক্যাম খুঁজে পাবে না। আসলে এই গার্ড ক্যাম কাজ করবে নিডেলের বাটের উপরে। নিডেলের যে বাট, সেই বাটের উপরে এই গার্ড ক্যাম কাজ করবে। আর রেজিং ক্যামটা কাজ করতেছে জ্যাকের বাটের উপরে। তো দ্য গার্ড ক্যাম অনলি অপারেশন নিডল, এই যে গার্ড ক্যামটা শুধু নিডেলে কাজ করবে। এন্ড আনলাইক ইউজুয়াল ক্যামস ইট ডাজন্ট হ্যাভ এনি রেজিং পার্ট। এই গার্ড ক্যামের এগুলো কিন্তু আলাদা আলাদা সেগমেন্ট, এতটুকু পর্যন্ত একটা সেগমেন্ট। তাহলে উপরের সেগমেন্ট কি, রেজিং ক্যাম নাই। রেজিং ক্যাম দরকার নাই তো, কারণ নিডেলকে তো জ্যাক ঠেলে উপরে তুলে দিচ্ছে। যাতে বেশি উপরে উঠে না যায় সেই জন্য গার্ড গার্ড ক্যাম্প থাকা দরকার ছিল। সে গার্ড ক্যাম্পটুকু দিছে, নিডেল যাতে বেশি উপরে উঠে না যায়। বুঝলাম। ইট ইজ এ স্লাইডিং ক্যাম্প। ও আবার কি বলতেছে, বলতেছে যে এই যে গার্ড ক্যাম্পটা এটা হলো স্লাইডিং ক্যাম্প। স্লাইডিং ক্যাম্প মানে এটাকে চাইলে কিছুটা উপরে নেওয়া যাবে অথবা নিচে নামিয়ে আনা যাবে, কোলিয়ারিং এর ক্যামের মতো। একটু উপরে নেওয়া যাবে অথবা নিচে নেওয়া যাবে। এখানে কিন্তু স্টিচ ক্যামের কথা এখনো বলে নাই। আমরা জানি স্টিচ ক্যাম কোনটা, যেটা নিডেলকে নিচের দিকে নামতে বাধ্য করে। এখন তোমরা হয়তো ভাবতেছো এই যে এখান দিয়ে আছে তো স্টিচ ক্যাম, এটা কিন্তু স্টিচ ক্যাম না। তাহলে কি, এই সেগমেন্টটুকু হলো স্লাইডিং। কোন সেগমেন্টটুকু, এই পুরা সেগমেন্টটুকুই হলো স্লাইডিং। এই যে স্লাইডিং,
কতটুকু স্লাইড করতে পারবা? এখানে যতটুকু স্লট কাটা আছে এতটুকু এটাকে উঁচু নিচু করতে পারবা। It is a sliding cam, meaning that its position can be altered to upper or lower position related to raising cam. এই যে রেজিং ক্যামের সাথে সমন্বয় রেখে এটাকে উপরে উঠাইতে পারবা, নিচে নামাইতে পারবা, এই কথাটা বলছে। অন দ্য রাইট হাফ পোর্শন ইট হ্যাজ স্পেস ফর প্লেসিং অ্যাডজাস্টেবল স্টিচ ক্যাম। বলতেছে এটার এই যে ডান পাশে এখান দিয়ে স্টিচ ক্যাম বসানোর মতো জায়গা আছে, তাহলে স্টিচ ক্যামটা বসাই দেখি। কি স্টিচ ক্যাম? এই যে স্টিচ ক্যাম বসাইছি। আবার দেখো এই যে স্টিচ ক্যাম নাই এখন, কিন্তু এটা পুরোটা গার্ড ক্যাম। এখন আমি স্টিচ ক্যাম এনে বসালাম, দেখছো স্টিচ ক্যামের চেহারা কিরকম? লাঠি একটার মতো। এই যে লাঠি লাঠি, এটা একটা লাঠি, স্টিচ ক্যাম বলতেছে এটা লাঠি। দিস ক্যাম অলসো ওয়ার্কস অনলি অন নিডল বাট অ্যান্ড প্লেসড ইন রাইট হাফ পোর্শন অফ দ্য গার্ড ক্যাম। গার্ড ক্যামের ডান পাশের অর্ধেকের মধ্যে এই ক্যামটা বসানো আছে, স্টিচ ক্যামটা। বুঝছি। এবং বলতেছে কি এটাও স্লাইডিং। তাহলে প্রথমত স্লাইডিং ছিল গার্ড ক্যাম, সেই গার্ড ক্যামের ভেতরে স্টিচ ক্যাম, সেই স্টিচ ক্যামও আবার স্লাইডিং। এই যে এখান দিয়ে একটু ফাঁকা জায়গা আছে, দেখো এই যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটুকু তুমি স্টিচ ক্যাম উপরে নিচে উঠানোর জন্য এবং নামানোর জন্য এখানে রাখা আছে, যাতে তুমি স্টিচ লেন্থ কন্ট্রোল করতে পারো। সে কথাটাই এখানে। এখন আমরা রিয়েল ছবিগুলা দেখি, তোমাদের মেশিন খুললে তোমরা কি দেখতে পাবা, আমরা সেটার সাথে একটু ম্যাচ করি। তোমাদের মেশিনের সাথে একটু ম্যাচ করি। এটা একটা ক্যামবক্স খুলছে, দেখো সেই ক্যামবক্সটাকে সোজা করে এখানে একটা ছবি দিয়ে দিছি আমি। এই যে এটা আর এটা কিন্তু একই জিনিস। এখানে একটু অ্যাঙ্গুলার ভিউ দেখানো হচ্ছে, এখানে ফ্ল্যাট ভিউ দেখানো হচ্ছে। অ্যাঙ্গুলার ভিউ, ফ্ল্যাট ভিউ। এই বরাবর আমি একটু ভাগ করি, এই যে এই বরাবর ভাগ করলাম। তাহলে বাম পাশে একটা ক্যামবক্স, ডান পাশে একটা ক্যামবক্স। বাম পাশের ক্যামবক্সটা খেয়াল করো, এই যে দেখো, এই যে এতটুকু পর্যন্ত হলো রেইজিং সেকশন। রেইজিং। এই যে দেখো এখানে আমি ডান পাশে খেয়াল করো, এই যে এতটুকু আমার রেইজিং সেকশন। তারপরে এখানে এখান দিয়ে খালি রাখা হয়েছে, দেখো খালি রাখা হয়েছে। এই যে এখানে কিন্তু খালি গর্ত, একটা খালি গর্ত। এই যে দেখো গর্ত, খালি। তাহলে এই ক্যামের উইথ যতটুকু তার অর্ধেক পর্যন্ত রেইজিং সেগমেন্ট, এরপরের অর্ধেকের কোনো কাজ নাই দেখে এটাকে ওরা ফাঁকা রাখছে স্ক্রু লাগানোর জন্য। তারপরে আমরা বলছিলাম যে গার্ড ক্যাম সেকশন, কোনটা গার্ড ক্যাম সেকশন? এই যে দেখো এইটা, 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 এই যেটুকুতে আমি দাগ দিছি, এই এইটুকু মিলে কিন্তু একটা ক্যাম। আবার কিন্তু স্টিচ ক্যামকে ধরবা না, স্টিচ ক্যামের উপর আমি দাগ দিই নাই, কিন্তু এই যে স্টিচ ক্যামে দাগ দিই নাই, যেটুকুতে দাগ দিছি এইটুকু মিলে একটা সেগমেন্ট। এই সেগমেন্টটাকে উপরে এবং নিচে নামানোর জন্য দেখো এখান দিয়ে এই যে যে খালি আছে, খালি আছে, দেখছো? তুমি চাইলে একটু উপর উঠাইতে পারবা, নিচে নামাইতে পারবা, সেইভাবে সেট করতে পারবা। আমরা এখানে সেটা দেখেছি, এই যে দেখাইছি। এর মধ্যে এই অংশটুকু স্পেশালি গার্ড ক্যাম, এই অংশটুকু গার্ড ক্যাম। এরপর আমরা বলছি স্টিচ ক্যাম। এই যে দেখো স্টিচ ক্যাম আলাদা, এই যে স্টিচ ক্যাম আলাদাভাবে লাগানো। স্টিচ ক্যামের সেগমেন্ট কতটুকু? স্টিচ ক্যামের সেগমেন্ট হলো এইটুকু। এইটুকু হলো আমার স্টিচ ক্যামের সেগমেন্ট। এই যে স্টিচ ক্যামকে আমি এখানে কিছুটা স্পেস রাখা আছে, যাতে স্টিচ ক্যামকে কিছুটা উপরে নিতে পারি, কিছুটা নিচে নামাইতে পারি, স্টিচ লেন্থ অ্যাডজাস্ট করার জন্য। এটা হলো ক্যাম। তাহলে স্বভাবতই সিলেক্টর যদি এটাকে ধাক্কা দেয়, কাকে ধাক্কা দেয়? জ্যাককে যদি ধাক্কা দেয়, তাহলে এই ক্যামটা, এই বাটেটা, জ্যাকের এই বাটেটা কখনো ক্যামেটা টাচ করবে অথবা টাচ করবে না। কিসের উপরে নির্ভর করবে? সিলেক্টর এই জ্যাকটা কতটুকু পরিমাণ পুশ করলো বা করলো না তার উপর ভিত্তি করে। এই যে দেখো, এই যে পেগ বক্স, এই যে পেগ বক্স, এই যে পেগ বক্স, এই যে দেখো এখানে কালো লাগানো আছে মেশিনে, দেখো খেয়াল করো পেগ বক্স। পেগ বক্সটা কিন্তু মেশিনের বাইরের সাইডে লাগানো, তাই না? বাইরের সাইডে। তো বাইরের সাইডে লাগানো আছে, বাইরের সাইডে লাগানো থাকলে কি হচ্ছে ঘটনা? এটা বাইরে থেকে চাপ দিয়ে সিলেক্টরকে এই যে ট্রিকের ভেতরে ঢুকাই ফেলতেছে। এই যে এখান দিয়ে কিরকম টুইলের লাইনের মতো যে দেখতেছো, এগুলা কিন্তু আসলে সিলেক্টরের বাট, একটার পর একটা সুন্দর করে ডায়াগোনাল ওয়েতে সাজানো আছে এখানে। এই যে সিলেক্টরের বাট, সিলেক্টরের বাট।
কোনটা? এই যে এটা এই যে সিলেক্টরের বাট এভাবে বসানো আছে। তাহলে এই যে পেগ বক্সের ধাক্কা দিলে এই সিলেক্টর গুলো হয়তো ভেতরের দিকে ঢুকে গেল, ট্রিকের ভেতরে ভেতরের দিকে ঢুকে গেলে এই জ্যাকও ভেতরে ঢুকে যাবে। জ্যাক যদি ভেতরে ঢুকে যায় তাহলে জ্যাকের যে বাট আছে এই বাট এই ক্যামকে হয়তো টাচ করতে পারবে অথবা টাচ করতে পারবে না। যদি টাচ করতে পারে তাহলে উপরের দিকে উঠা শুরু করবে জ্যাক। জ্যাক যদি উপরে উঠে নিডেলও উপরে উঠবে। আর যদি তুমি ধাক্কা দিয়ে জ্যাককে আগেই ক্যাম থেকে সরাই দিলে কি, বাট এটা ক্যামের সাথে এঙ্গেজ হইতে পারে না। এঙ্গেজ হইতে না পারলে কি অবস্থা হবে? জ্যাক উপরের দিকে উঠবে না, অর্থাৎ জ্যাক এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে যাবে, এখান দিয়ে চলে যাবে, কারণ এঙ্গেজ হইতে পারে নাই। তো যদি এখান দিয়ে চলে যায় তাহলে মিসলুপ হবে। এখন তুমি কি করলা? বুদ্ধি করলা যে না, আমি ধাক্কাটা একটু পরে দেব, প্রথমে দেব না, এই পয়েন্টে ধাক্কা দেব না, এই যে এই পয়েন্টে ধাক্কা দেব না, কখন ধাক্কা দেব? এতটুকু উঠার পরে ধাক্কা দেবো, এই যে এখানে উঠার পরে, এই যে এখানে এই পর্যন্ত আসার পরে ধাক্কা দেবো, দিবা। তাহলে ঘটনাটা কি হচ্ছে? নি- জ্যাক প্রথমে এতটুকু পর্যন্ত উঠছে, জ্যাকের সাথে নিডেলও উঠছে, উঠার পরে তুমি কি করলা? এবার ধাক্কা দিয়ে ডিসএঙ্গেজ করে দিলা। তাহলে নিশ্চয়ই এটা টাক পজিশন। এটাই হলো টাক অ্যাকশন পয়েন্ট। টাক অ্যাকশন পয়েন্ট হলো এটা। আর যদি একদম শুরুতেই ধাক্কাটা দিতা তখন এটা হয়তো মিস অ্যাকশন পয়েন্ট। তাহলে এই শুরুতে ধাক্কা দেব না একটু পরে ধাক্কা দেব সেটা নির্ভর করতেছে কি কিসের উপরে? এই যে পেগ বক্সে পেগ কোণে বসানো আছে। করো, মনে করো পেগ বক্স এটা যেমন আছে এইভাবেই চিন্তা করি, আমরা মিলাইতে পারবো। যেভাবে আছে এইভাবেই চিন্তা করি, ধরে নিচ্ছি যে মেশিনটা এই দিকে বাম দিক থেকে ডান দিকে রোটেট করতেছে। মেশিনটা বাম থেকে ডান দিকে রোটেট করতেছে। তো রোটেট করলে কি হবে? নিডেল এসে যদি পেগ বক্স এভাবেই থাকে তাহলে নিডেল এসে নিডেল তো আর এর সাথে ধাক্কা খাবে না, কি সিলেক্টর এসে প্রথমে এদের সাথে ধাক্কা খাবে। তাহলে প্রথমে স্টার্টিং এ ধাক্কাটা খাইলো, এই যে স্টার্টিং এ ধাক্কাটা খাইলো কারণ এখানে একটা পেগ বসানো আছে। তো ধাক্কা খাইলে কি প্রথমে ডিসএঙ্গেজ হয়ে গেল। তো ডিসএঙ্গেজ হয়ে গেলে কি হবে? পুরোটাই মিসলো। আবার কি হলো? এই যে এটা একটা সিলেক্টর, এটা একটা সিলেক্টর, আমি অবশ্য সোজা করে আঁকতে পারতেছি না, এটা একটা সিলেক্টর। এই সিলেক্টরটা যাইতেছে এদিকে যাইতেছে, যাওয়ার পথে দেখো পেগ বক্সের অর্ধেক পজিশন পর্যন্ত কোনো ধাক্কা টাক্কা কিছুই খাই নাই, বেচারা ফ্রি পাস হয়ে যাইতেছে। তার মানে এই চলার পথে সে অলরেডি এতটুকু দূরত্ব চলে আসছে, অর্ধেক দূরত্ব চলে আসছে। এরপরে গিয়ে একটা পেগ পাইলো, সেটার সাথে ধাক্কা খেয়ে নিডলটা ডিসএঙ্গেজ হয়ে গেল। তার মানে নিডল ডিসএঙ্গেজ হয়েছে এই পয়েন্টে, তার মানে ততক্ষণে টাক হাইটে চলে আসছে, অর্থাৎ টাক লুপ হবে। তাহলে আমরা কি মনে রাখবো? আমরা মনে রাখবো মেশিন যেদিকে ঘুরে সেই দিকে কিন্তু উল্টাপাল্টা করো না, সেদিকে টার্গেটে রেখে পেগ বক্সের স্টার্টিং পয়েন্টে যদি ধাক্কাটা খাই তাহলে মিসলুপ হবে, কারণ শুরুতেই আমি সিলেক্টর দিয়ে জ্যাককে ডিসএঙ্গেজ করে দিছি। তো জ্যাককে যদি ডিসএঙ্গেজ করে দিই তাহলে জ্যাক তো আর উপরে উঠলো না, এই যে জ্যাককে ডিসএঙ্গেজ করে দিছি, জ্যাক তো আর স্টিচ ক্যামকে ধরতে পারে নাই, তাই জ্যাক আর উপরে উঠলো না। জ্যাক উপরে না উঠলে নিডেলও উপরে উঠবে না, নিডেল উপরে না উঠলে মিসলুপ। শুরুতেই ধাক্কাটা যদি খাই, একটা ফিডার অতিক্রম করার সময় শুরুতেই ধাক্কাটা লাগে। আর যদি এমন হয় যে মেশিন যেদিকে ঘুরতেছে সেদিকেই ফিডার যেখানে আছে তার অর্ধেক দূরত্ব অতিক্রম করা পর্যন্ত আমি কোনো ধাক্কা খাই নাই, অর্থাৎ জ্যাকের বাট এঙ্গেজড অবস্থায় ছিল, তো জ্যাকের বাট যদি এঙ্গেজড অবস্থায় থাকে তাহলে জ্যাক নিশ্চিত উপরে উঠছে। অর্ধেক হাইট উপরে উঠার পর যাইয়া পেগের ধাক্কা লাগছে সিলেক্টরের বাটের সাথে, ফলে সিলেক্টর কি করলো? জ্যাককে ডিসএঙ্গেজ করে দিল। তো ডিসএঙ্গেজ করে দেওয়ার পর কি এই টাক হাইট থেকে আর উপরে উঠতে পারলাম না, এই পুরো অবস্থাতে আমি পাস করে চলে গেছি। তাহলে টাকলুপ হবে। আর যদি মোটে ধাক্কাই না খাই, এই যে একটা সিলেক্টর, এই যে মনে করো এই যে সিলেক্টরের কতগুলো বার দেখতেছি, এই বাট এই যে এখান দিয়ে পাস হয়ে যাইতেছে, এখান দিয়ে কোনো পেগ বক্সই বসে নেই, এই যে পেগ বক্সে এখান দিয়ে কোনো পেগ নেই, তার মানে ধাক্কা দিই নাই। যদি ধাক্কা না দিই, জ্যাক সবসময় ক্যামের সাথে এঙ্গেজড অবস্থায় থাকে, তার মানে জ্যাকের বাট এই ক্যাম ফলো করে
ফুল হাইট উপর উঠবে ক্লিয়ারিং পজিশন পর্যন্ত, অর্থাৎ নিট লুপ হবে। এই তো ঘটনা। তাহলে সামারিটা কি করব? সামারিটা করব হলো, আবারও বলি, মেশিনের রোটেশনের উপর ভিত্তি করে, মেশিনের রোটেশনের উপর ভিত্তি করে স্টার্টিং পয়েন্টে যদি ধাক্কা দিই মিস লুপ, অর্ধেক দূরত্ব যাওয়ার পর যদি ধাক্কা দিই তাহলে নিট লুপ হবে। এ হলো প্রিন্সিপাল। এখন এ পর্যন্ত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে একটু প্রশ্ন করো। যদি কোনো প্রশ্ন থাকে। ভেরি গুড, কার কোনো প্রশ্ন নাই? কারণ হলো যে কি প্রশ্ন করবা তোমরা নিজেরাই ভেবে পাচ্ছ না। এই যে আমরা চেহারাটা আবারও দেখাইলাম, কালকে আপনারা গিয়ে এই পেক বক্স খুলবেন, তারপরে আসলে কি সিলেক্টর ট্রিকের ভেতরে যায় কিনা সেটাও দেখবেন, এগুলা দেখাবেন আর কি। আবার এখান দিয়ে কি রকম, এই যে কি অংশ নিছে এখান দিয়ে কি জানি আছে, এই যে বুঝতেছি না, আমি এখান দিয়ে দাগ দিয়ে দিলাম, কালকে আপনারা আমাকে একটু বুঝাই দিবেন এখান দিয়া। এই যে এরকম এরকম দেখতেছি ইত্যাদি ইত্যাদি, কি জানি নিডল যে কোন জায়গায় আছে আমি নিজেও খুঁজে পাইতেছি না। কালকে আপনারা আমাকে একটু খুঁজে টুজে দেখাবেন, একটু খুঁজে টুজে দেখাবেন। এটা আর একটা হলো যে এটার ক্যাম যেহেতু সবার জন্য সেম ক্যাম, যা ভেরিয়েশন ঘটে সিলেক্টর এবং পেগের মধ্যে, বাকি কোনো জায়গায় কিন্তু কোনো ভেরিয়েশন নেই, সবগুলা ক্যাম একেবারে সেম ক্যাম, সবগুলা ক্যাম একেবারে সেম ক্যাম, সবগুলা ক্যাম একেবারে সেম থাকবে, ভেরিয়েশন ঘটে শুধুমাত্র পেগের মধ্যে এবং সিলেক্টরের মধ্যে। আমরা জিনিসটা আরেকবার একটু রিক্যাপ করি, দ্রুত রিক্যাপ করবো এখানে। কি জিনিস? এই বাম পাশে যা লেখা আছে আশা করি তোমরা এখন নিজেরা রিডিং পড়লে বুঝবা। আমরা ডান পাশে দেখি, এই যে সিলেক্টর, সিলেক্টরের মাথায় এই যে জ্যাকটা বসানো আছে, এই জ্যাকের মাথায় দেখো নিডেলের লেসটা কি সুন্দরভাবে একেবারে ম্যাচিং করে আটকা আছে, একেবারে ম্যাচিং করে আটকা আছে। তো এইখানে আমি একটু এইভাবে দেখাই। প্রথমে হলো নিডেল একদম যে অ্যাঙ্গেলে সোজা আছে আমি সেই অ্যাঙ্গেলে একটা রেখা টানলাম, নিডেল একদম যেভাবে আছে সেইভাবে দেখো। এই যে নিডেলের বডির এই পার্টটুকু আমি টাচ করে, এই যে এখান দিয়ে, এই যে এখান দিয়ে এই পার্টটুকু টাচ করে আমি এই যে হলুদ রেখাটা নিচে, তো একটু পরে এর পাশের চিত্রটাতে দেখো, এখান দিয়ে তাকাইলে তোমরা পার্থক্যটা ধরতে পারবা। দেখো এখান দিয়ে হলুদ রেখাতে এই স্লটটুকু যতটুকু আছে এখানে স্লটটা কিন্তু বেড়ে গেছে, তার মানে এখানে হলো সিলেক্টরটা একটু ভেতরে গেছে। কেমনে ভেতরে গেল? সম্ভবত পেগ এখানে ধাক্কা দিছে। তার মানে ধাক্কা খেয়ে কি হলো, গোড়া কিন্তু ঠিক আছে, দেখো গোড়ার দিকে তাকাই দেখো গোড়া কিন্তু ঠিকই আছে, গোড়া কিন্তু আগের মতোই আছে, দুইটা সেমই আছে, কিন্তু মাথাটা, সিলেক্টরের মাথাটা এই চিত্রের মধ্যে খেয়াল করে দেখো একটু এদিকে চলে আসছে, তার মানে ট্রিকের ভেতরে ঢুকে গেছে। তো যখন সিলেক্টরের মাথাটা ট্রিকের ভেতরে ঢুকে গেল তখন এই জ্যাকের মাথাটার দিকে খেয়াল করো, জ্যাকের মাথার কি অবস্থা ঘটলো, জ্যাকের মাথা আগে নিডেলের সাথে কিভাবে লাগানো ছিল এখন কিভাবে লাগানো আছে দেখো। জ্যাকের মাথা কিন্তু নিডেল থেকে পুরোপুরি ডিসেঙ্গেজ হয় নাই, যাতে এরকম ডিফ্লেকশনের সময় জ্যাকের মাথা নিডেলের লেজ থেকে পুরোপুরি ডিসেঙ্গেজ না হয়, সেজন্যই ডিজাইনটা এরকম করা হয়েছে। একটা সার্টেন অ্যাঙ্গেল পর্যন্ত, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল পর্যন্ত জ্যাকের মাথা ডিফ্লেক্টেড হবে কিন্তু নিডেলের লেজ থেকে ডিসেঙ্গেজ হবে না। এখনো যে পজিশনে আছে সেই পজিশনে চাইলে জ্যাক ধাক্কা দিয়ে নিডেল উপরে নিতে পারবে অথবা নিচেও নামাতে পারবে। তার মানে কি, জ্যাকের ডিফ্লেকশন ঘটছে কিন্তু ডিসএঙ্গেজমেন্ট ঘটে নাই নিডেল থেকে। এখান দিয়ে খেয়াল করি, এই যে রিটেনিং ক্যামটা, সিলেক্টরের রিটেনিং ক্যামের এখনো চিকন পার্টে আছে, এখনো চিকন পার্টে আছে, মেশিন যেহেতু ঘুরতেছে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে কি হচ্ছে, এখান দিয়ে আমরা সিকোয়েন্সটাই বুঝিতে হলে, যেহেতু এখানে কি হলো কোনো ডিফ্লেকশন ঘটে নাই,
দেখো কোনো ডিফ্লেকশন ঘটে নাই প্রথম চিত্রটাতে, তাহলে কি বাটিটা এই রেজিং ক্যামটাকে টাচ করছে? টাচ করলে কি হবে? এই যে জ্যাকেটটা উপরের দিকে উঠতে থাকবে, তো জ্যাক উপরের দিকে উঠে গেলে কি সিলেক্টর থেকে ডিসএঙ্গেজ হবে? না, ডিসএঙ্গেজ হওয়ার সুযোগ নাই। কেন? জ্যাকের লেজটা একটু লম্বা পরিমাণই সিলেক্টরের ভেতরে ঢুকানো আছে, যাতে জ্যাক উপরে উঠলেও, পুরোপুরি উপরে উঠলেও লেজটুকু সিলেক্টর থেকে একদম আউট না হয়ে যায়। ততটুকু এনশিওর করার জন্য সিলেক্টরের মধ্যে এই স্লটটুকু লম্বা করে রাখা হয়। তাহলে আমরা কি পাচ্ছি প্রথম চিত্র অনুযায়ী? জ্যাকেটা ক্যামকে ফলো করে এতটুকু উঠলো, এই যে এই পজিশন পর্যন্ত আসলো, উঠলো। এই অবস্থায় কি হলো? তার মানে বাম পাশে কোনো পেগ ছিল না, অথবা স্টার্টিং পজিশনে কোনো পেগ ছিল না। তাই এই বাট ক্যামের এঙ্গেজমেন্ট পেয়েছে এবং উপরের দিকে উঠলো। এরপরে কি হলো? অর্ধেক পথ যাওয়ার পরে সম্ভবত পেগ বক্সের ডান পাশে কোনো পেগ বসানো ছিল, তখন ধাক্কাটা খাইছে। ধাক্কা খাওয়ার পরে এই যে দেখো ডিফ্লেকশন ঘটছে। ডিফ্লেকশন ঘটে কি হলো? এই বাট এটা ক্যাম থেকে ডিসএঙ্গেজ হয়ে গেল। ডিসএঙ্গেজ হয়ে যাওয়ার পরে তাহলে কি হবে? এটা এখান দিয়ে সোজা পাস হয়ে যাবে, সোজা পাস হয়ে যাবে। তাহলে নিডেলের কি কি অবস্থা হবে? নিডেল তুমি কিছু পরিমাণ উপরের দিকে তুলে দিছো এখান দিয়ে, যেটুকুই তুলো নিডেলের বাট গিয়ে এখানে এই যে স্টিচ ক্যামের সাথে ধাক্কা লেগে নিডেল নিচের দিকে নামতে বাধ্য হবে। তো যখন নিডেল নিচের দিকে নামতে বাধ্য হবে, নিডেলের লেজ তো জ্যাকের মাথার মধ্যে আটকানো, তো নিডেল নিচের দিকে নামলে তখন জ্যাকও বাধ্য হয়ে নিচের দিকে নামবে। জ্যাকও বাধ্য হয়ে নিচের দিকে নামবে। এই জ্যাক নিচের দিকে নামার সময় জ্যাকের বাট যাতে কোথাও বাধাপ্রাপ্ত না হয়, সেজন্য এই ক্যামের ডান পাশের অর্ধেক সবসময় ফাঁকা রাখা হয়, যাতে জ্যাক ফ্রিলি নিচের দিকে নামতে পারে, কোথাও যাতে ধাক্কা না লাগে। এই যে ডান পাশের অর্ধেক ফ্রি, এই ক্যামের ডান পাশের অর্ধেক ফ্রি। কেন? কারণ হলো জ্যাক যাতে ফ্রিলি নামতে পারে, বাট এটা যাতে কিছুর সাথে ধাক্কা না খায়, যাতে ফ্রিলি নামতে পারে। তাহলে জ্যাক নামতেছে কিভাবে? নিডেল নিচের দিকে নামতেছে, সেজন্য নিডেল কিভাবে নিচের দিকে নামতেছে? এই যে স্টিচ ক্যামের সাথে এই যে বাট ধাক্কা লেগে নিডেল নিচের দিকে নামতেছে, তাই জ্যাক নিচের দিকে নামতেছে। এখন জ্যাক যখন নিচের দিকে নামতেছে, তার মানে এই যে রেজিং পোর্শন শেষ, রেজিং পোর্শন শেষ হওয়ার সাথে সাথেই রিটেনিং ক্যামের মোটা অংশ শুরু হয়েছে। এই মোটা অংশের কারণে সিলেক্টর এটা আবার সোজা হয়ে যাবে, একদম ভার্টিক্যাল, লম্ব 90 ডিগ্রি, হরিজন্টালের সাথে 90 ডিগ্রি, একদম সোজা হয়ে যাবে। অর্থাৎ পরবর্তী ফিডারে ইন করার জন্য রেডি। এরপর পরবর্তী ফিডারের পেগ বক্স সিদ্ধান্ত নেবে এই সিলেক্টরকে আবারও ধাক্কা দিবে নাকি ধাক্কা দিবে না। যদি ধাক্কা দিয়ে আবার ভেতরে যাবে, রিটেনিং ক্যাম আবার এটারে সোজা করে দিবে, আবার পরবর্তী ফিডারের জন্য রেডি হয়ে যাবে। এই হলো আমাদের জ্যাক কার্ডের মেকানিজমটা। কিন্তু এটা দিয়ে ডিজাইন কেমনে করে, এখানে যা যা লেখা আছে না বোঝার মতো এখন কোনো কারণ নাই। এখানে আমি চিত্রটা একটু বড় করে দেখাইছি যাতে তোমরা বুঝতে পারো। যেহেতু পিডিএফ তোমাদের কাছে পাঠানো আছে, পিডিএফটা একটু ভালো করে খেয়াল করবো। আমি একটা ডিজাইনের সাথে এবার তোমাদেরকে হিসাবটা মিলিয়ে দিচ্ছি। এই যে এই পাশে দেখো নোটেশন ডায়াগ্রামটা, তাই না? এই যে নোটেশন ডায়াগ্রাম, এটা কিভাবে ডেভেলপ করে আমরা শিখছিলাম গত ক্লাসে। এই যে এটা ছিল গ্রাফ পেপারে আঁকা আমাদের ইমেজ, সেই ইমেজটাকে কনভার্ট করে আমরা এই নোটেশন ডায়াগ্রাম পাইছি। এখানে আমরা সম্ভবত সিলেক্টিভ অ্যাকর্ডিয়ন বা কিছু একটা ব্যবহার করছি। আচ্ছা, আমি যে কোনো একটা ওয়েলস ম্যাচ করার চেষ্টা করি। যদি একটা ওয়েলস ম্যাচ করি, একটা ওয়েলস যদি ম্যাচ করি, এই যে দেখো নিট, মিস, নিট, টাক, নিট, মিস, নিট, টাক। এই যে দেখো এই বরাবর একটু ভালো করে খেয়াল করো, এই যে নিডেল, এই নিডেলের জন্য যে সিলেক্টর, সেই সিলেক্টরটা চলার পথে প্রথমে কোথাও বাধাপ্রাপ্ত হয় না। এটা একটা পেগ বক্স, এই যে 1 নম্বর পেগ বক্স, 2 নম্বর পেগ বক্স, 3 নম্বর পেগ বক্স, 4 নম্বর পেগ বক্স, এখানে 21টা পেগ বক্স দিছি আমি, কারণ 21 কোর্সে রিপিট। তোমরা গত ক্লাসে বলছিলা এই স্ট্রাকচারটা বানাইতে গেলে 21টা কোর্স লাগবে, 11টা ওয়েলস লাগবে, এই ধরনের কথাবার্তা মনে হয় বলছিলা তোমরা। 21 বক্সে রিপিট, যত কোর্স তত ক্যাম বক্স। যে কার্ডে ক্যামবক্সের কাজটুকু পেগ বক্স করে, তাই 11টা পেগ বক্স। এখন
প্রথম সিলেক্টর যেটা সেটার অ্যাকশনটা খেয়াল করি। প্রথম সিলেক্টরের মাধ্যমে আমার কি তৈরি হচ্ছে? নিট, মিস, নিট, টাক, নিট, টাক, নিট, টাক। আমি এতক্ষণ ধরে বলছিলাম তুমি যদি সিলেক্টরকে ডিস্টার্ব না করো তাহলে নিট লুপ পাবা। চলার পথে যদি প্রথমেই ধাক্কাটা মারো তাহলে মিস লুপ পাবা। চলার পথে অর্ধেক পথ যাওয়ার পর যদি ধাক্কাটা মারো তাহলে টাক লুপ পাবা। এই হলো আমাদের কথা, এতক্ষণ ধরে আমরা যা বলছিলাম। তাহলে দেখি, চলার পথে প্রথম পেগ বক্সে কেউ ডিস্টার্ব করতেছে না, এই যে দুইটা সাইডই খালি কালো, মানে হলো ওখানে পেগ বসানো আছে। এই যে পেগ নাই, তার মানে এইটুকু দূরত্বের জন্য আমি একটা নিট লুপ পাবো। এই যে একটা নিট লুপ। তারপরের পেগ বক্সে একেবারে শুরুতেই আমাকে ধাক্কাটা মারছে, এই যে দেখো শুরুতেই পেগ। তো শুরুতেই নতুন ফিডারে ঢুকার মুখেই যদি ধাক্কাটা মারে তাহলে মিস লুপ হওয়ার কথা। এই যে দেখো একটা মিস লুপ আছে, এই যে একটা মিস লুপ। তারপরের বক্সে মাশাল্লাহ কোনো ঝামেলা হয় নাই, এখানে কোনো পুলিশ টুলিশ কেউ নাই, আমি সহজে পাস হয়ে গেছি, পার পেয়ে গেছি। এই যে দেখো কোনো পেগ নাই, তার মানে একটা নিট লুপ তৈরি হবে। এই যে দেখো একটা নিট লুপ আছে, এই যে নিট লুপ। তারপরের বক্সে গিয়ে দেখলাম কি অর্ধেক সীমান্ত পার হয়ে গেছি কোনো প্রকার ঝামেলা ছাড়া। এই যে, কিন্তু পরের অর্ধেকে পুলিশ ছিল, পেগ বক্স ছিল। শেষ অর্ধেকে যদি পেগ বক্স থাকে টাকলুপ হওয়ার কথা। এই যে দেখো একটা টাকলুপ আছে। তারপরেরটাতে কি আছে? তারপরটাতে খেয়াল করে দেখো কোনো পুলিশ টুলিশ নাই, এখানে নিটলুপ হওয়ার কথা। দেখি একটা নিটলুপ পাই কিনা। পাইছি। তারপরে শেষ অর্ধেকের মধ্যে একটা পেগ দেখতেছি, টাকলুপ হবে, অতএব একটা টাকলুপ পাইছি। তারপরে নিটলুপ, টাকলুপ, নিটলুপ, এখান দিয়ে মিসলুপ, নিট, নিট, এখান দিয়ে টাক, নিট, মিস, নিট, 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পরের গুলা আপনারা মিলেই নিবেন। ঘটনা বুঝেন নাই? যদি বুঝে থাকেন ভালো কথা। এবার আপনারা দয়া করে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলা করে ফেলেন। কোনো প্রশ্ন? একটাও তো প্রশ্ন নেই। এই 42 জন দেখতেছি অনলাইনে, আমার তো মনে হয় সবগুলো ঘুমাইছে। হ্যাঁ, ঘুমাইছে তোমরা? না স্যার। না স্যার। এতক্ষণে নিয়ে আপনারা আওয়াজ করছেন। আচ্ছা যাক, ভাগ্য ভালো যে আপনারা ঘুমাই পড়েন নাই। তো যেই ফাইলটা পাঠানো হয়েছে পিডিএফটা একটু ভালো করে পড়বা, তাহলে দেখবে যে জ্যাকারটা আসলে সহজ জিনিস, জটিলতার কিছুই নেই। একটু পড়ে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সামনের দিকে আমাদের আরো দেখা হবে, কারণ এখনো প্লিসের ক্লাস বাকি আছে। তার আগে আগে প্রশ্ন করে ক্লিয়ার হয়ে নিবা। আর বাকিটা আগামী কালকের প্র্যাকটিক্যাল ক্লাসে বুঝে যাইবো আপনারা আমাকে কি কি বুঝান আর কি কি না বুঝান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।